হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2006 সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান সুপারহিরো ফিল্ম এক্স-ম্যান দ্য লাস্ট স্ট্যান্ড নিয়ে। এই মুভিটি এক্স-ম্যান সিরিজের তৃতীয় মুক্তিপ্রাপ্ত ফিল্ম। এর আগে আমি এক্স-ম্যানের পার্ট 1 এন্ড পার্ট 2 অলরেডি আমার এই চ্যানেলে এক্সপ্লেন করে দিয়েছি। সো তোমরা যদি এখনো সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে তাড়াতাড়ি দেখে নাও, কারণ এই সিরিজের প্রত্যেকটি মুভি একটির সাথে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত। তো আর বেশি কথা না বাড়িয়ে এখন সোজা চলে যাব মেন স্টোরির দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বংউড। কাহিনী শুরু হয় 1986 সাল, মানে বর্তমান সময় থেকে প্রায় 20 বছর আগে, যেখানে আমরা প্রথমেই দেখতে পাই চার্লস জেভিয়ার এবং এরিক লেহেন্সার পৌঁছেছে একটি বাড়িতে একটি বাচ্চা মেয়ের সাথে দেখা করতে। আর এই বাচ্চা মেয়েটি হলো জিন গ্রে, যাকে আমরা অলরেডি আগের দুটি পার্টে দেখে এসেছি। আমরা তো সকলেই জানি জিন একটি মিউটেন্ট, তাই তার অস্বাভাবিক কিছু ক্ষমতা দেখেই তার বাবা মা মনে করেন যে তাদের মেয়ে কোনো রোগে আক্রান্ত। এই কারণেই প্রফেসর এক্স ম্যাগনেটোর সাথে এখানে এসেছে জিনের বাবা মায়ের সাথে কথা বলে তাদের মেয়েকে তার স্কুলে নিয়ে যেতে। আসলে জিনের ক্ষমতা এতটাই অস্বাভাবিক যে সেটা তার কন্ট্রোলের বাইরে, তাই তাকে জনসাধারণের মধ্যে রাখাটা একদমই সেফ না। যাই হোক, এখান থেকে সিন শিফট হয় 10 বছর পর, যেখানে আমরা দেখতে পাই একটি বাচ্চা ছেলে ওয়াশরুমের ভিতর ধারালো কিছু অস্ত্র দিয়ে তার পিঠে কিছু কাটার চেষ্টা করছে। আর তার বাবা ওয়ারেন ওয়ার্থিংটন, যিনি এই শহরের বড় একজন শিল্পপতি, তিনি তার ছেলেকে এত টাইম ওয়াশরুমের ভিতরে থাকতে দেখে ওয়াশরুমের দরজা ধাক্কা দিতে দিতে ভিতরে প্রবেশ করে। আর ভিতরে প্রবেশ করেই তিনি বুঝতে পারেন তার ছেলে একটি মিউটেন্ট। আর এতটা টাইম ধরে সে ওয়াশরুমের ভিতরে তার পিঠে গজানো ডানা কাটার চেষ্টা করছিল, কারণ বাচ্চা ছেলেটি নিজেই বুঝে উঠতে পারছিল না তার সাথে এটা কি হচ্ছে। আর এই সিনটি দেখে তার বাবাও পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ এই টাইমে পৃথিবীতে মিউটেন্টের সংখ্যা অনেক কম, মানে পরিচিতি অনেক কম, কারণ তারা নিজেদেরকে সাধারণ মানুষের থেকে লুকিয়ে রাখে। আসলে সাধারণ মানুষরা মিউটেন্টদের এক প্রকার রোগী হিসাবে মনে করে। এইবার এখান থেকে সিন শিফট হয় বর্তমান টাইমে, যেখানে আমরা দেখতে পাই এক্স-ম্যান টিম একটি লড়াইয়ের ময়দানে শত্রুপক্ষের বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা বুঝতে পারি তারা এক্স ম্যানশনের ভিতরে একটি হলোগ্রাফিক সেন্টিনেলের বিরুদ্ধে লড়াই করছিল। মানে ভবিষ্যতে তাদের উপর যদি হঠাৎ করেই কোনো হামলা হয়, তারা যাতে তাদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পারে, এই কারণেই তাদের এই প্র্যাকটিস। পরবর্তী সিনে আমরা দেখতে পাই সাইক্লপস মানে স্কটকে, যার এখন পুরোপুরি দেবদাসের মতো অবস্থা। এর কারণ তো আমরা আশা করি সকলেই জানি। আগের পার্টি আমরা দেখে এসেছি জিন তাদের সবাইকে বাঁচাতে গিয়ে সম্ভবত মারা গেছে। আর যেহেতু স্কট জিনকে ভালোবাসতো, তাই তাকে হারিয়ে তার পুরোপুরি দিশেহারা অবস্থা। আর বর্তমানে জিনের কথা তার মাথায় এতই ঘুরতে থাকে যে সে ওই এক্সপ্যানশন থেকে বেরিয়ে সোজা রওনা হয় আলকালি লেকের উদ্দেশ্যে, যেখানে জিনকে সে হারিয়ে ফেলেছে। এখান থেকে সিন শিফট হয় আর আমরা পরিচিত হই এই মুভির আরো একটি মুখ্য চরিত্র হ্যাঙ্কের সাথে, যে বর্তমানে ডিপার্টমেন্ট অফ মিউটেন্ট অ্যাফেয়ার্সের সেক্রেটারি। মানে তার কাজ হলো মিউটেন্টদের নিয়ে সরকারের সাথে তাদের ভালো খারাপ নিয়ে কথা বলা। যাই হোক, এখানেই আমরা দেখতে পাই হ্যাঙ্ক একটি মিটিং এ উপস্থিত হয়, যেখানে প্রেসিডেন্ট থেকে শুরু করে সরকারের অনেক উচ্চপদস্থ কর্তারা আগে থেকেই হাজির। এখানেই আমরা জানতে পারি মিস্টিককে বর্তমানে মার্কিন সরকার গ্রেপ্তার করে নিয়েছে, আর তার থেকেই তার একটি ফাইল উদ্ধার করেছে, যেটা মিস্টিক ওয়ার্থিংটন ল্যাব থেকে চুরি করেছে। এইবার মিস্টিক কেন এটা চুরি করেছে সেটা তারা বুঝতে না পারলেও ওই ফাইল থেকে তারা বুঝতে পারে ওয়ার্থিংটন ল্যাব বর্তমানে এমন একটি মেডিসিন তৈরি করেছে যার সাহায্যে মিউটেন্টরা তাদের অতিমানবীয় ক্ষমতা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারে। এখানে প্রেসিডেন্ট হ্যাঙ্ককে জানায়, আমি তোমার উপর দায়িত্ব দিলাম, তুমি দেখো কিভাবে এই মেডিসিনের সাহায্যে সমস্ত মিউটেন্টদেরকে সাধারণ মানুষে রূপান্তরিত করা যায়। হ্যাঙ্ক প্রেসিডেন্টের থেকে এই খবর পেয়েই প্রথমেই দেখা করে প্রফেসর এক্স এর সাথে, আর তাকে জানায় মিউটেন্টরা বর্তমানে একটি বড় সড় বিপদের সামনে এসে দাঁড়িয়েছে। তারপরই তারা সকলে মিলে টিভিতে একটি নিউজ কনফারেন্স লক্ষ্য করে, যেখানে আমরা দেখতে পাই ওয়ার্থিংটন ল্যাব ঘোষণা করে তারা এমনই একটি মেডিসিন বানিয়েছে যার সাহায্যে মিউটেন্টরা তাদের রোগ নিরাময় করে পুরোপুরি সাধারণ মানুষের মতো হতে পারে। তাই যারা মনে করছেন স্বইচ্ছায় মিউটেন্ট থেকে সাধারণ মানুষে রূপান্তরিত হবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আগেই বলেছি, সাধারণ মানুষরা মনে করে মিউটেন্টদের যে অতিমানবীয় ক্ষমতা রয়েছে সেটা এক ধরনের রোগ, কিন্তু এই নিউজ দেখে স্ট্রম একদমই সন্তুষ্ট না, কারণ সে মনে করে না মিউটেন্টদের কোনো মেডিসিন নেওয়ার দরকার আছে। এদিকে কিছু মিউটেন্ট আবার এই নিউজ শুনে খুবই খুশি, কারণ তারা তাদের এই অস্বাভাবিক জীবন ছেড়ে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে চাইছিল। যেমন রোগ, যাকে আমরা আগের দুটি পার্টে অলরেডি দেখে এসেছি, আর আমরা তো জানি সে যার গায়ে টাচ করে সঙ্গে সঙ্গেই সে কোমায় চলে যায়। তাই সে তার ক্ষমতার জন্যই তার বয়ফ্রেন্ড মানে ববির ক্লোজ হতে পারে না। এই কারণেই ববিও রোগকে ছেড়ে অন্য একটি মেয়ের সাথে ক্লোজ হতে শুরু করেছে, যেটা দেখে রোগ মনে প্রাণে বিশ্বাস করে তার এই ক্ষমতার কোনো দাম নেই, বরং এই ক্ষমতাই তার ক্ষতি করছে। তাই সে এই মেডিসিন নেওয়ার জন্য তৈরি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় অনেক মিউটেন্টই এই ঘোষণার ফলে আতঙ্কিত, কারণ তারা বিশ্বাস করে তাদের কোনো রোগ নেই, তাই তাদের ক্ষমতা নিরাময়ের কোনো প্রশ্নই ওঠে না। এইবার এইসব মিউটেন্ট মানে যারা তাদের ক্ষমতা হারাতে রাজি না, তাদের মাঝে এসে হাজির হয় ম্যাগনেটো।
আর সেখানে উপস্থিত হয়েই ওই সমস্ত মিউট্যান্টদের উদ্দেশ্যে একটি স্পিচ দেয়, যার মাধ্যমে সে বোঝাতে চায় প্রথম সরকার আমাদেরকে স্বইচ্ছায় ওই মেডিসিন নেওয়ার কথা বলবে, কিন্তু শেষের দিকে তারা জোরপূর্বক ওই মেডিসিন নিতে আমাদেরকে বাধ্য করবে, কারণ তারা চায় আমাদের মিউট্যান্ট কুল পুরোপুরি শেষ করে দিতে। এবার তোমাদের ব্যাপার, তোমরা কাদের সাথে থাকবে, সাধারণ মানুষদের সাথে নাকি নিজেদের সাথে? এইবার ম্যাগনেটোর এই বক্তব্য শুনে কিছু মিউট্যান্ট তৎক্ষণাৎ ম্যাগনেটোর টিমে এসে জয়েন করে। আর এর মধ্যে একটি মিউট্যান্ট তার ক্ষমতার সাহায্যে যে কোনো মিউট্যান্টের কি ক্ষমতা আছে আর তার ক্ষমতার লেভেল কতটা সেটা দূর থেকেই বলে দিতে পারে। সে ম্যাগনেটোকে জানায় সেখানে উপস্থিত ম্যাগনেটো আর তার সাথে থাকা পাইরো এরা দুজনেই মাত্র লেভেল 3 এর মিউট্যান্ট, আর তাদের ছাড়া সেখানের বাকি সকলেই লেভেল 1 কিংবা লেভেল 2 এর। এইবার ম্যাগনেটো তার এই ক্ষমতা জানতে পেরেই তাকে দায়িত্ব দেয় কোনো এক হাই লেভেলের মিউট্যান্টকে তাদের টিমের জন্য জোগাড় করতে। এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই সাইক্লপস পৌঁছে গেছে আলকালি লেকে। যেখানে পৌঁছেই সে জিনের কথা মনে করে রেগে গিয়ে তার চশমা ওপেন করে তার চোখ থেকে নির্গত হওয়া আগুনের রশ্মি জলের মধ্যে নিক্ষেপ করে, যে জলের মধ্যেই জিন ডুবে গিয়েছিল। কিন্তু এই টাইমেই আমরা লক্ষ্য করি হঠাৎই জলের মধ্যে কিছু আলোড়নের সৃষ্টি হয় আর সেখান থেকেই বেরিয়ে আসে জিন। এইবার জিনকে দেখে তো সাইক্লপস ভীষণ খুশি, কিন্তু জিনের বডি ল্যাঙ্গুয়েজ ছিল আগের থেকে অনেকটাই আলাদা। তাকে দেখে মনেই হচ্ছিল এটা জিনের মতো দেখতে অন্য কেউ। যাই হোক, এখানে জিন ও সাইক্লপস দুজনেরই অনেক দিন পর দেখা হয়, তারা একে অপরকে কিস করতে শুরু করে। এরই মাঝে জিন তার ক্ষমতার সাহায্যে সাইক্লপসকে তার অজান্তেই হত্যা করে। এই জিনিসটাই প্রফেসর এক্স তার ক্ষমতার সাহায্যে বুঝতে পেরে লোগান এবং স্টর্মকে সঙ্গে সঙ্গে আলকালি লেকে হাজির হতে বলে। এইবার প্রফেসর এক্স এর কথা শুনে তারা যখন দুজনেই সেখানে পৌঁছায়, তারা লক্ষ্য করে টেলিকাইনেটিক ভাবে ভাসমান পাথর আর সাইক্লপসের চশমা। তারপর এদিক ওদিক দেখে তারা শেষমেশ সেখানে জিনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সেখান থেকে তুলে নিয়ে এক্স ম্যানশনে ফিরে আসে। এক্স ম্যানশনে ফিরে আসার পর প্রফেসর এক্স জিনের মাইন্ড রিড করে বুঝতে পারে বর্তমানে তার কি কন্ডিশন। সে লোগানকে জানায় তার জানা একমাত্র ক্লাস 5 এর মিউট্যান্ট হলো জিন, আর জিনের ক্ষমতার কাছে প্রফেসর এক্স এর ক্ষমতাও কিছুই না। তাই প্রফেসর এক্স ছোটবেলায় যখন তাকে এখানে নিয়ে এসেছিল তখন থেকেই তিনি টেলিকাইনেটিক ভাবে জিনের ক্ষমতা দমন করে রেখেছিল। আর ঠিক এই কারণেই আগের পার্টগুলিতে জিনকে আমরা হঠাৎ করেই অস্বাভাবিক রকম কিছু ফিল করতে দেখতাম, কিন্তু যখনই ওই আলকালি লেকে জলের স্রোত থেকে জিন তাদেরকে বাঁচায় তখনই প্রফেসর এক্স তার পুরো ক্ষমতা মুক্ত করে দিয়েছিল। আর এই কারণেই জিন এত সহজে তার ক্ষমতার সাহায্যে জল আটকে তাদের প্লেনটিকে উপরে তুলে দিতে পেরেছিল। কিন্তু এখন জিন তাদের সামনে থাকলেও সে আর পুরনো জিন নেই, তার মধ্যে এখন ফিনিক্সের ক্ষমতা বর্তমান, যেটাকে আর কোনোভাবেই কন্ট্রোল করা সম্ভব না। তাই যতটা সম্ভব জিনকে শান্ত রাখতে হবে। লোগান প্রথম প্রফেসর এক্স এর এইসব মাইন্ড গেমের কথা শুনে বিরক্ত হয়ে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর সে যখন আবারও জিনের কাছে এসে উপস্থিত হয় আর জিনের জ্ঞান ফিরে আসে, তখনই লোগান তাকে সাইক্লপসের গ্লাস দেখিয়ে জানতে চায় তার সাথে কি হয়েছে। তখনই জিন উপলব্ধি করে সে তার অজান্তেই সাইক্লপসকে মেরে ফেলেছে। তাই সে লোগানকে রিকোয়েস্ট করতে থাকে তাকে যেন এখানে এসে মেরে ফেলে, না হলে সে তার অজান্তেই আরো অনেককে মেরে ফেলবে। এইবার সাইক্লপসের কথা মাথায় আসার পরেই জিন উত্তপ্ত হলে তার ভিতরে লুকিয়ে থাকা ফিনিক্স সঙ্গে সঙ্গে জাগ্রত হয়ে ওঠে আর লোগানকে এক ঝটকায় ছিটকে ফেলে দিয়ে এক্স মেনশন থেকে বেরিয়ে পড়ে। এইসব দেখেই লোগান বুঝতে পারে প্রফেসর এক্স একদমই ঠিক কথা বলছিলেন। যাই হোক, অন্যদিকে দেখা যায় ডিপার্টমেন্ট অফ মিউট্যান্ট অ্যাফেয়ার্সের সেক্রেটারি হ্যাঙ্ক পৌঁছায় আল্ট্রাটাস দ্বীপের ওয়ার্থিংটন ল্যাবে, যেখানে জিমি নামক একটি যুবক মিউট্যান্টের জিন থেকে ওই মেডিসিনটি তারা তৈরি করছে। আসলে এই জিমি নামক মিউট্যান্টটির একটি অস্বাভাবিক ক্ষমতা রয়েছে। এর ধারে কাছে যে মিউট্যান্টটি আসবে তার ক্ষমতা সঙ্গে সঙ্গে লুপ্ত হয়ে যাবে, মানে সে পুরোপুরি সাধারণ মানুষে রূপান্তরিত হবে। আর ওয়ার্থিংটন ল্যাব জিমির উপর রিসার্চ করেই ওই মেডিসিন তৈরি করছে, যার সাহায্যে যে কোনো মিউট্যান্টকে সাধারণ মানুষে রূপান্তরিত করা সম্ভব। আর হ্যাঙ্ক এখানে এসেছে এটা পর্যবেক্ষণ করে দেখার জন্যই। হ্যাঙ্ক যখনই জিমি নামক ওই মিউট্যান্টের কাছে যায় তখনই আমরা দেখতে পাই সঙ্গে সঙ্গেই তার একটি হাত সাধারণ মানুষের মতো চেঞ্জ হতে শুরু করে, যেটা দেখে হ্যাঙ্ক পুরোপুরি হতবাক হয়ে যায়। যাই হোক, এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই ম্যাগনেটো বর্তমানে পৌঁছে গেছে বন্দি মিস্টিককে মুক্ত করার জন্য। মিস্টিককে যখন একটি জেল থেকে আরেকটি জেলে গাড়িতে করে ট্রান্সফার করা হচ্ছিল, ঠিক সেই টাইমেই রাস্তার মাঝে ম্যাগনেটো তার ক্ষমতার সাহায্যে ওই গাড়িগুলোর উপর আক্রমণ করে। সেখানে মিস্টিক সহ আরো কিছু মিউট্যান্টদের ওই গাড়ির সাহায্যে স্থানান্তরিত করা হচ্ছিল। আর ম্যাগনেটো এই সুযোগ হাতছাড়া না করে আরো দুটি মিউট্যান্টকে সেখান থেকে মুক্ত করে নিজেদের দলে নিয়ে নেয়, একজন মাল্টিপিল ম্যান আর একজন জুগারনাট। কিন্তু এখানেই থাকা একটি গার্ড লুকিয়ে লুকিয়ে তার কাছে থাকা ওই মেডিসিন যার সাহায্যে মিউট্যান্টরা তাদের ক্ষমতা হারাবে সেটি একটি বন্দুকের সাহায্যে ম্যাগনেটোর দিকে ফায়ার করে, যেটা দেখতে পেয়েই মিস্টিক ম্যাগনেটোকে গার্ড করে দেয়। ফলে ওই মেডিসিনটি এসে লাগে মিস্টিকের গায়ে। ফলস্বরূপ যা হওয়ার কথা ছিল তাই হয়। মিস্টিক সঙ্গে সঙ্গেই তার মিউট্যান্ট ক্ষমতা হারিয়ে একটি সাধারণ মহিলাতে রূপান্তরিত হয়, যেটা দেখে ম্যাগনেটো তাকে সেখানে ফেলে রেখে চলে যায়।
এখানেই বোঝা যায় ম্যাগনেটো কতটা স্বার্থপর। যেহেতু মিস্টিক তার ক্ষমতা হারিয়ে ফেলেছে, তাই সে আর তাকে কোনো রকমই সাহায্য করতে পারবে না। এই কারণেই সে মিস্টিককে সেখানে ফেলে রেখে চলে যায়। এদিকে জিন তার সমস্ত ক্ষমতা ফিরে পেয়ে এক্স ম্যানশন থেকে বেরিয়ে তার পুরনো বাড়িতে গিয়ে উপস্থিত হয়। তখন ম্যাগনেটো টিমের একজন মিউটেন্ট, যে অন্য মিউটেন্টদের ক্ষমতা দূর থেকে ফিল করতে পারে, মানে যাকে ম্যাগনেটো দায়িত্ব দিয়েছিল তার জন্য হাই লেভেলের মিউটেন্ট খুঁজে দেওয়ার জন্য, সে তার ক্ষমতার সাহায্যে জিনের ক্ষমতা ফিল করতে পেরে ম্যাগনেটোকে জানায় একটি হাই লেভেলের মিউটেন্টকে সে খুঁজে পেয়েছে, যার ক্ষমতা ম্যাগনেটোর থেকেও অনেক বেশি। ফলে ম্যাগনেটো তার সাহায্য নিয়েই সোজা গিয়ে হাজির হয় জিনের পুরনো বাড়িতে। এদিকে প্রফেসর এক্সও জিনের বর্তমান লোকেশনের খোঁজ করে তার বাড়িতে এসে পৌঁছায়। ফলে সেই পুরনো একই রকম সিন আমরা এখানেও দেখতে পাই, যেটা আমরা এই মুভির একদম প্রথম সিনে দেখেছিলাম। মানে ম্যাগনেটো আর প্রফেসর এক্স একই সাথে পুনরায় এসেছে জিনের বাড়িতে জিনের সাথে দেখা করতে। কিন্তু তফাৎ একটাই, ম্যাগনেটোর সাথে আছে তার ব্রাদারহুড টিমের কিছু মেম্বার, আর প্রফেসর এক্স এর সাথে আছে এক্স ম্যান টিমের কিছু মেম্বার। এইবার জিনের সাথে দেখা করেই প্রফেসর এক্স চেষ্টা করতে শুরু করে তাকে পুনরায় বুঝিয়ে সুঝিয়ে এক্স ম্যানশনে ফিরিয়ে নিয়ে যাওয়ার। আর ম্যাগনেটো চেষ্টা করতে শুরু করে জিনকে তার দলে নেওয়ার, কারণ এখনো পর্যন্ত জিনের মতো ক্ষমতাবান মিউটেন্ট সে আর একটিও দেখেনি। তাই তাকে দলে নিলে সে খুব সহজেই তার লক্ষ্য পূরণ করতে পারবে। কিন্তু এখানে প্রফেসর এক্স ও ম্যাগনেটোর সাথে কথা বলতে বলতেই জিনের মধ্যে লুকিয়ে থাকা ক্ষমতা মানে ফিনিক্স আবার জাগ্রত হয়। ফলে সে তার ঘরের সবকিছু তোলপাড় করে দিতে শুরু করে। আর একসময় তার সামনে প্রফেসর এক্সও ধুলিস্বাৎ হয়ে যায়, মানে প্রফেসর এক্স এখানেই মারা যায়। এইবার বাইরে ওয়েট করতে থাকা এক্সম্যান টিমের দুই মেম্বার লোগান ও স্ট্রম জিনের ঘরের এই রকম বিধ্বস্ত অবস্থা দেখে তারা যখন ওই ঘরের ভিতরে প্রবেশ করে, তখন অলরেডি ম্যাগনেটো জিনকে সেখান থেকে নিয়ে চলে গেছে। আর প্রফেসর এক্স এর হুইল চেয়ারটি সেখানেই পড়ে থাকতে দেখে পরিস্থিতি বুঝতে পেরে তারা দুজনেই কান্নায় ভেঙে পড়ে। পরবর্তী সিনে দেখা যায় ওয়ার্থিংটন ল্যাবের সিইও ওয়ারেন ওয়ার্থিংটন, যার ছেলেও একজন মিউটেন্ট, মানে মুভির শুরুতেই যে বাচ্চা ছেলেটিকে আমরা দেখেছিলাম সে তার ডানা কাটার চেষ্টা করছিল, তাকেই ওই মেডিসিনটি পুশ করে ওই মেডিসিনের উদ্বোধন করতে চায়। কারণ অলরেডি অনেক মিউটেন্ট ওই মেডিসিন নেওয়ার জন্য নাম লিখিয়েছে, এমনকি মেডিসিন নেওয়ার জন্য তারা ওই ল্যাবে এসে হাজিরও হয়েছে। যাই হোক, এবার ওয়ারেন ওয়ার্থিংটন যখন তার ছেলেকে ওই মেডিসিনটি পুশ করতে যায়, তখনই তার ছেলে বাঁধন ছিঁড়ে বেরিয়ে এসে জানায়, আমি যেমন আছি তেমনই থাকতে চাই, তুমি জোর করে আমাকে এই মেডিসিন নিতে বাধ্য করছো, যেটা আমি কখনোই হতে দিতে পারি না। এই বলেই সে ওই বিল্ডিং এর কাঁচ ভেঙে তার ডানার সাহায্যে উঠতে উঠতে সেখান থেকে পালিয়ে যায়। এইবার যারা ওই ল্যাবরেটরিতে এসে হাজির হয়েছিল ওই মেডিসিন নেওয়ার জন্য, তাদের বিপরীত দিকেও কিছু মিউটেন্ট এসে হাজির হয়েছিল ওই মেডিসিন ব্যবহারের বিরুদ্ধে প্রচার চালানোর জন্য। আর সেখানেই আমরা দেখতে পাই ববিকে, যে রোগকে ওই মেডিসিন নেওয়া থেকে আটকানোর জন্য এখানে এসে হাজির হয়েছে। কিন্তু এখানেই ববির সামনাসামনি হয় তার পুরনো বন্ধু পাইরো। যদিও বন্ধু বলাটা ঠিক হবে না, কারণ তারা কিছুটা টাইম এক্স ম্যানশনে একসাথে থাকলেও পাইরোর মানসিকতা আর ববির মানসিকতার আকাশ পাতাল তফাৎ। যাই হোক, এখানে পাইরো ইচ্ছাকৃতভাবেই তার ক্ষমতার সাহায্যে ওই ল্যাবরেটরির উপর আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যায়। এরপরই ম্যাগনেটো একটি ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে সরকারের কাছে বার্তা দেয়, আজকের এই হামলাটি হলো শুধুমাত্র একটি নমুনা। যতদিন না ওই মেডিসিন সরকার ব্যান করছে, ততদিন এই রকম হামলা চারিদিকে হতে থাকবে, শহরের পর শহর জ্বলতে থাকবে। এই খবর মার্কিন প্রেসিডেন্টের কাছে পৌঁছানোর পরেই সে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তাদের আদেশ দেয় তারা যেন সমস্ত মেটাল হাতিয়ার রেখে প্লাস্টিকের হাতিয়ার ইউজ করে। আর প্ল্যান মতো কাজও শুরু হয়ে যায়। ফলে সমস্ত সেনাবাহিনীদের মেটাল হাতিয়ারের বদলে প্লাস্টিক হাতিয়ার দেওয়া হয়, আর গুলির বদলে মেডিসিন, যাতে ওই বন্দুকের গুলির সাহায্যে মিউটেন্টরা তাদের ক্ষমতা হারিয়ে ক্ষণিকের মধ্যেই সাধারণ মানুষে রূপান্তরিত হয়। এদিকে ম্যাগনেটো তার টিম নিয়ে একটি জঙ্গলের মধ্যে তৈরি হতে শুরু করে ওই ওয়ার্থিংটন ল্যাবে হামলা করার জন্য। আর সঙ্গে জিনকেও তার প্রকৃত শক্তি সম্বন্ধে ধারণা দিতে শুরু করে, যাতে জিনের ক্ষমতার সাহায্যেই ম্যাগনেটো তার লক্ষ্য পূরণ করতে পারে। অন্যদিকে প্রফেসর এক্স এর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে যখন সবাই মর্মাহত, তখন লোগান জিনের অস্তিত্ব ফিল করতে শুরু করে। তার কানে জিনের আওয়াজ ভেসে আসতে শুরু করে। ফলে লোগান ওই আওয়াজের পিছু নিয়েই উপস্থিত হয় জিনের কাছে। কিন্তু এখানে লোগান আসার খবর ম্যাগনেটোর কাছে চলে যাওয়ায় সে লোগানকে তার ক্ষমতার সাহায্যে ওই জঙ্গল থেকে বাইরে ছিটকে বের করে দেয়। পরবর্তী সিনে দেখা যায় মিস্টিক তার ক্ষমতা হারিয়ে ফেলে ম্যাগনেটোর সাথে যোগ দিতে না পারায় সে গভর্নমেন্টকে জানিয়ে দেয় ম্যাগনেটোর অরিজিনাল লোকেশন। ফলে তার কথা মতো স্যাটেলাইট ট্র্যাক করে ম্যাগনেটো ও তার ব্রাদারহুড টিম সম্বন্ধে সেনাকর্তারা শিওর হয়ে যায়। ফলে কিছু সেনাবাহিনীকে ওই প্লাস্টিক বন্দুক আর মেডিসিন নিয়ে ওই স্থানে পাঠায়, যাতে তারা প্রত্যেকটি মিউট্যান্টকে সেখানেই খুব সহজেই ধরে ফেলতে পারে। কিন্তু সেনাবাহিনী যখনই সেখানে গিয়ে পৌঁছায়, তখনই তারা দেখতে পায় একটি মাত্র মিউটেন্ট তার প্রতিরূপ বানিয়ে অনেকজন হয়ে তাদেরকে ধোকা দিয়েছে। মানে অনেক আগেই ম্যাগনেটো তার টিম নিয়ে সেখান থেকে চলে গেছে, আর সেনাবাহিনীকে ধোকা দেওয়ার জন্য মাল্টিপল ম্যান নামক একটি মিউটেন্টকে সেখানে রেখে গেছে। এই মাল্টিপল ম্যানের ক্ষমতা হলো এ নিজের প্রতিরূপ বানিয়ে এক থেকে অধিক সংখ্যায় হতে পারে। ম্যাগনেটো এখান থেকে পালিয়ে গিয়ে তার টিম নিয়ে বর্তমানে সোজা রওনা হয় ওয়ার্থিংটন ল্যাবের উদ্দেশ্যে।
কারণ সে চাইছিল যে করেই হোক ওই জিমি নামক মিউটেন্টটিকে হত্যা করতে, যার সাহায্যে ওয়ার্থিংটন ল্যাব ওই মেডিসিন বানিয়েছে। এরপরই দেখা যায় ম্যাগনেটো তার চৌম্বকীয় ম্যানিপুলেশন ক্ষমতা ইউজ করে গোল্ডেন গেট নামক একটি ব্রিজকে তার জায়গা থেকে তুলে আলকাট্রাজ দ্বীপের সাথে যুক্ত করে, যাতে তার ব্রাদারহুড টিম খুব সহজেই ওই দ্বীপে অবস্থিত ওয়ার্থিংটন ল্যাবে পৌঁছে জিমি নামক মিউটেন্টটিকে হত্যা করতে পারে। কিন্তু এই খবর যখনই এক্সম্যান টিমের কাছে পৌঁছায়, তখনই তারা সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয়ে ম্যাগনেটো ও ব্রাদারহুড টিমের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। এখানেই আমরা দুটি টিমের মধ্যে একটি দুর্দান্ত ফাইট সিন দেখতে পাই। প্রতিবারের মতো আমি এবারেও বলবো, ফাইট সিন কখনোই মুখে বলে এক্সপ্লেন করা সম্ভব না। এই সিনগুলির মজা নিতে গেলে আপনাদেরকে পুরো ফিল্মটি অবশ্যই দেখতে হবে। এই লড়াইয়ের মাঝেই ম্যাগনেটো জুগারনটকে আদেশ দেয়, এরই মাঝে সে যেন জিমিকে হত্যা করে। এইবার জুগারনট যখন তাকে হত্যা করার জন্য রওনা হয়, ঠিক তখনই জিমিকে তার হাত থেকে বাঁচানোর জন্য সেখানে এসে উপস্থিত হয় এক্সম্যান টিমের একজন মেম্বার কিটি প্রাইড। এর ক্ষমতা হলো এ যে কোনো বাধা কাটিয়ে অনায়াসে তার এপাশ ওপাশ যাতায়াত করতে পারে। কিটি জুগারনটের আগেই জিমির কাছে পৌঁছে তাকে সেখান থেকে পালাতে গিয়ে আটকে যায়। আসলে সে যে দেওয়ালের এদিক ওদিক যাতায়াত করতে পারে, সেই ক্ষমতা জিমির সামনে গিয়ে কোনো কাজেই লাগে না। ফলে কিছুক্ষণের মধ্যেই সেখানে জুগারনট এসে হাজির হয়ে তাদের উপর আক্রমণ করে বসে। এর আগে জুগারনট খুব সহজেই তার ক্ষমতার সাহায্যে একের পর এক দেয়াল ভাঙতে ভাঙতে সেখানে এসে উপস্থিত হয়েছে। কিন্তু আমরা তো জানি জিমির সামনে সবার ক্ষমতাই চলে যায়, তাই সে যখনই তাদেরকে আক্রমণ করতে যায় তখনই তার ক্ষমতা চলে গিয়ে দেয়ালে ধাক্কা লেগে সেখানে এসে অজ্ঞান হয়ে যায়। ফলে তার হাত থেকে জিমি রক্ষা পায়। অন্যদিকে বাইরে ওই লড়াইয়ের মাঝেই ববির সামনাসামনি হয় পাইরো। প্রথমে পাইরো তার অগ্নিশিখার মাধ্যমে ববিকে ঘায়েল করে দিলেও শেষমেশ আমরা দেখতে পাই ববি তার ক্ষমতার সাহায্যে কোনো রকমের পাইরোকে হারিয়ে দেয়। অন্যদিকে লোগান ম্যাগনেটোর সাথে লড়াই করার টাইমে প্ল্যান মতো হ্যাঙ্ক ওই মেডিসিনের কয়েকটি পাউচ ম্যাগনেটোর শরীরে ইনজেক্ট করে দেয়। ফলে ম্যাগনেটো সঙ্গে সঙ্গে তার ক্ষমতা হারিয়ে একটি সাধারণ মানুষে রূপান্তরিত হয়। এত কিছুর মাঝে জিন পুরোপুরি চুপচাপ থাকলেও শেষমেশ কিছু সেনাবাহিনী তার দিকে ওই মেডিসিনের গুলি চালায়, আর তার ফলেই সঙ্গে সঙ্গে তার মধ্যে লুকিয়ে থাকা ফিনিক্স আবারও উদয় হয়। ফলে ক্ষণিকের মধ্যেই ওই সমস্ত সেনাবাহিনীকে এক নিমেষেই সে ধূলিসাৎ করে দেয়। আর তারপরেই শুরু হয় তাণ্ডব। মানে তার চারিদিকে যা কিছু সে তার ক্ষমতার সাহায্যে সবকিছু ধ্বংস করতে শুরু করে, যেটা দেখে সবাই বুঝতে পারে তাকে থামানো আর কোনোভাবেই সম্ভব না। তাই সবাই যে যার মতো সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু লোগান শেষ অবধি চেষ্টা করতে থাকে জিনকে শান্ত করার, কারণ লোগান বুঝতে পেরেছিল একমাত্র তার পক্ষেই সম্ভব জিনকে শান্ত করার, কারণ এই মুহূর্তে তার সামনে যেই যাবে সেই ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু যেহেতু লোগানের প্রত্যেকটি হাড় অ্যাডামেন্টিয়াম নামক একটি কঠিন ধাতুর সাহায্যে তৈরি, আর সে যে কোনো ক্ষত থেকে খুব সহজে নিরাময় হতে পারে, তাই সে জিনের ক্ষমতার বাধা টপকে তার দিকে এগিয়ে যেতে শুরু করে। আর আমরা দেখতে পাই জিনের ক্ষমতার কারণে লোগানের শরীর ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, কিন্তু লোগানের ক্ষমতা যেহেতু ক্ষত নিরাময় করা, তাই পুনরায় সে আবার সাধারণ অবস্থায় ফিরে আসছে। এইভাবে জিনের কাছ পর্যন্ত পৌঁছে তার হাত থেকে নির্গত হওয়া ধাতব ফলার সাহায্যে জিনকে আঘাত করে সে ফিনিক্সকে হত্যা করে। ফলে ওই দ্বীপ একটি বড় সড় বিপদের হাত থেকে মুক্তি পায়। এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই প্রফেসর এক্স মারা যাবার পর বর্তমানে জেভিয়ার স্কুলের প্রধান দায়িত্বে উপনীত হয় স্টর্ম। অন্যদিকে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যাঙ্ককে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করে, যাতে সে পুরো বিশ্বের এদিক ওদিক ছড়িয়ে থাকা সমস্ত মিউট্যান্টদের নিয়ে আরো অনেক কাজ করতে পারে। এদিকে রোগ ওই মেডিসিন নেওয়ার পর পুরোপুরি সাধারণ মানুষ হিসেবে ববির সামনে এসে হাজির হয়, যাতে ববি এখন খুব সহজেই তার ক্লোজ হতে পারে। লাস্ট সিনে দেখা যায় ম্যাগনেটো একাই একটি দাবার বোর্ডের সামনে বসে দাবা খেলার টাইমে সে উপলব্ধি করে এখনো সে তার ক্ষমতার সাহায্যে ধাতব যে কোনো বস্তুকে খানিকটা হলেও নড়াতে সক্ষম। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় একটি হসপিটালে একটি নার্স তার রোগীকে চিকিৎসা করার টাইমে ওই রোগীটি প্রফেসর এক্স এর ভয়েসে তাকে ডেকে ওঠে। এর মানে এটাই বোঝা যায় প্রফেসর এক্স এখনো জীবিত আছে, যেটা আমরা এর পরের কোনো পার্টে গিয়ে অবশ্যই বুঝতে পারবো। আর এখানেই এই মুভিটি পুরোপুরি সমাপ্ত।